আসসালামু আলাইকুম। রিয়াজ হাফিজ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। শুরুতে জানাচ্ছি খেলার খবর। ত্রিদেশীয় টি-20 সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেট হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। প্রোটিয়াসদের দেয়া ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক বল হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টসে জিতে ব্যাট করতে নেমে ২৯ রানে রান আউটের শিকার হন হাশিম আমলা। মাত্র ৪ রানের ব্যবধানে ইলিয়াস সানির বলে জিয়াউরের হাতে ধরা দেন প্লেসিস। অনটংয়ের ব্যাট থেকে কিছুটা রান আসলেও আর কারো ব্যাট থেকে তেমন রান আসেনি। ৩৬ বলে ১-৬ ও ২-৪ করেন ৪১ রান। আমলার ব্যাট থেকে আসে ২০ রান। বাংলাদেশের পক্ষে ইলিয়াস সানি নেন ২টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথমে জুনায়েদকে হারায় বাংলাদেশ। দলীয় ৬৪ রানে এনামুল, মুশফিক ও নাসির আউট হলে কিছুটা চাপে পড়ে টাইগাররা। তবে আশরাফুল, রিয়াদ ও জিয়াউরের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। আশরাফুল ৪০ ও রিয়াদের ব্যাট থেকে আসে ২৮ রান। এছাড়া জিয়াউর ২৭ রানে অপরাজিত থাকেন। এবার পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হলেন পিপিপির প্রার্থী রাজা পারভেজ আশরাফ। আদালত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণার পর পার্লামেন্টের জরুরি অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ক্ষমতাসীন পিপিপি ও এর শরিক দলগুলো সমর্থিত প্রার্থী রাজা পারভেজ আশরাফ এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অংশের নেতা মেহতাব আব্বাসি। ভোটাভুটিতে রাজা পারভেজের পক্ষে ২১১ ভোট পড়ে। মেহতাব আব্বাসি পান ৮৯ ভোট। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন জামিয়াতে উলেমা ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। নিরবচ্ছিন্ন বিদ্যুতের চাহিদা মেটাতে ভাড়া ভিত্তিক রেন্টাল, কুইক রেন্টাল পদ্ধতির পরিবর্তে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কুইক রেন্টালের ব্যবস্থা না করে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার পরামর্শ দেন তারা। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে সাপ্তাহিক পত্রিকা সপ্তাহের বাংলাদেশ আয়োজিত বিদ্যুৎ পরিস্থিতি, রেন্টাল, কুইক রেন্টাল শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিদ্যুতের দৈনন্দিন চাহিদা মেটাতে বর্তমান সরকারের রয়েছে নানা রকম পরিকল্পনা, কিন্তু প্রতিনিয়তই বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম। সরকারের বিভিন্ন সময়ের তথ্য অনুযায়ী ৩ বছরে উৎপাদন ক্ষমতা বেড়েছে ১৬০০ মেগাওয়াট, কিন্তু প্রায় একই হারে চাহিদা বাড়ায় ঘাটতির পরিমাণে কোনো হেরফের হয়নি বলে মন্তব্য করেন বক্তারা। গভর্নমেন্টের ভাবা উচিত ছিল যে দিস কুইক রেন্টাল ইজ এ টেম্পোরারি সিস্টেম, ইজ এন এমার্জেন্সি সিস্টেম। এদের রাজনৈতিক দৃঢ় সমর্থন না থাকলে কোনো আমলা এবং কোনো আমলার পক্ষে এভাবে রাষ্ট্রকে রেন্টাল দিয়ে ধ্বংস করার মতো দুঃসাহস হতো না। যদি আমরা গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য প্রবেশকে সময় মতো অর্থ বরাদ্দ দিতাম, তাহলে আমরা আরো ১৫০০ থেকে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার মতো বাড়তি গ্যাস পেতাম। আইএমএফ-এর ১ বিলিয়ন ঋণের আশায় সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ভার এসে পড়েছে সাধারণ মানুষের উপর। নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য ১৩ থেকে ১৯ টাকা দেওয়া মানে কি? তাহলে আমরা যারা দিব তারা আমাদের কি হবে? আমরা কি বিদ্যুৎ না পেয়ে বিল দিতে হবে? এরকম একটা দাঁড়াচ্ছে। যেভাবে দাম বাড়ানো হচ্ছে, এই দামটা বৃদ্ধি বিদ্যুৎ খাতের বিকাশের জন্য না, এটা হচ্ছে সরকার ভুল নীতি বা দুর্নীতি বা জনবিরোধী নীতির কারণে কতিপয় গোষ্ঠীর লাভের জন্য এই ঋণটা, এই দামটা বৃদ্ধি করা হচ্ছে। এই যে কুইক রেন্টাল যে পদ্ধতিতে যে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে চাইছেন সরকার, এই জিনিসটি শেষ পর্যন্ত খুব একটা কাজে লাগবে না। বিশেষজ্ঞদের মতে পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সাল নাগাদ ১১,৫০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা গেলেও সরকারের বাড়তি $৯ বিলিয়ন খরচ হবে। তদন্ত করে এর মধ্যে কি ভুলগুলি হয়েছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক নয়, গণতান্ত্রিক ধারায় এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধী দলকে নির্বাচন কমিশনের কিছু ধারা পরিবর্তন নিয়ে আলোচনার আহ্বান জানালেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি তৃতীয় শক্তির বিরুদ্ধে কথা বললেও তারাই তৃতীয় শক্তির আবির্ভাব ঘটাতে চায়। সকালে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জুলহাস কবিরের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই, যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই শিরোনামে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের আলোচনা সভায় মহিউদ্দিন খান আলমগীর বলেন, উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করা উচিত নয়, বরং নির্বাচন কমিশনের অধীনে যাতে সুষ্ঠু নির্বাচন করা যায় সেজন্য বিরোধী দলকে আলোচনার আহ্বান জানান তিনি। যদি সুষ্ঠু নির্বাচন চান তাহলে এখানে কিছু করার আছে, যে
নির্বাচন কমিশনের কথা আমরা বলছি, এই নির্বাচন কমিশনের পরিচালনা সংক্রান্ত যে কানুনগুলো আছে, যে বিধানগুলো আছে, এগুলো স্বৈরতান্ত্রিক সরকারের সময় করা হয়েছিল। এই বিধানগুলো সকল ক্ষেত্রে গণতান্ত্রিক কথা আমরা দাবি করে বলতে পারি না। এই বিধানগুলো সংশোধন করার পরিধি যথেষ্ট বিস্তৃত আছে। আপনারা আসুন সংসদে এসে আপনাদের তরফ থেকে এই বিধান এই কানুনগুলো পরিবর্তনের সংশোধনের প্রস্তাব দিন। এদিকে আইন প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, গণতন্ত্রকে বিশ্বাস করলে বিরোধী দল আগামী নির্বাচনে অংশ নেবে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলেছেন যে তৃতীয় শক্তির উত্থান বিএনপি চান না। আসলে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক পথে চলাটাকে তারা পছন্দ করেন না। যেই কথাটা মুখে তিনি বলেছেন, এটা তার মুখের কথা। আসল উদ্দেশ্য হচ্ছে তাদের যে বাংলাদেশে আবার একটা অপশক্তিকে ক্ষমতায় এনে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা। অন্যদিকে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে। সভায় দলের নেতাকর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার আহ্বান জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। দেশের 90% মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, সরকার 2021 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছে, দেশের মানুষ তা সফল হতে দেবে না। ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। এদিকে প্রেসক্লাবে এক আলোচনায় এম কে আনোয়ার বলেন, সরকার যত দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেবে, দেশে তত দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে। জসিম জুয়েলের রিপোর্ট। নেতাকর্মীদের মুক্তির দাবিতে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দিন শেষ, যতই চেষ্টা করুক দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। ঘোষণাটা আগে দিয়েছেন যে 2021 সালের ভিশন 21, অর্থাৎ তারা 21 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এই ক্ষমতায় থাকতে গেলে যে জনগণের ভালোবাসা পেতে হয়, জনগণের আস্থা অর্জন করতে হয়, সে কথাটি তারা বেমালুম ভুলে গেছেন। এখন তাদের দুঃশাসনে, তাদের দুর্নীতিতে, তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতাতে দেশ এখন এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন এই দেশের 70% মানুষ আর আওয়ামী লীগকে সমর্থন করছে না। এদিকে প্রেস ক্লাবে পলাশী ট্র্যাজেডি প্রেক্ষাপট এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনায় এম কে আনোয়ার বলেন, বিএনপি সংঘাতময় পরিস্থিতি চায় না বলে কঠোর কোনো আন্দোলনে যাচ্ছে না। একই সঙ্গে তিনি আবারও জানালেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। নির্দলীয় সরকার ছাড়া এদেশে নির্বাচন হতে দেবে না এবং বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার নাম বলতে যদি আপনাদের কোনো অ্যালার্জি থাকে, তত্ত্বাবধায়ক সরকার কথা বাদ দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা নির্দলীয় সরকার হতে হবে। সেই সরকার সম্পর্কে আপনারা যত শীঘ্র আলোচনা করেন, তত শীঘ্র দেশের মানুষ শান্তি পাবে, দেশের অর্থনীতি আরো ভালোর দিকে যাবে। এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার কাজে ব্যস্ত, তাই জনগণকে কিছু দিতে হবে এ ধরনের কোনো চিন্তাই তাদের নেই এবং জনগণ এগিয়ে আসবেন। আজকে জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সীমান্ত নিয়ন্ত্রণে থাকলেও টেকনাফে বিচ্ছিন্নভাবে আসার চেষ্টা করছে রোহিঙ্গারা। আটক 13 জনকে আবহাওয়া অনুকূলে আসলে পুশব্যাক। মধ্যস্বত্বভোগীদের দৌড়াতে এবার লিচুর স্বাদ নিতে কষ্ট হয়েছে রাজধানীবাসীর। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। প্রতিকূল আবহাওয়ার কারণে আটক 13 রোহিঙ্গাকে এখনই নিজ দেশে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। একই সঙ্গে মাত্র 10 দিন আগে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় অন্য আরেকটি রোহিঙ্গা পরিবারকে আপাতত ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেকনাফ সীমান্তে এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেছে বিজিবি। মেহেদী হাসানের রিপোর্ট। শাহপরী দ্বীপের বিজিবি ক্যাম্পে থাকা এই 13 রোহিঙ্গা সদস্য গত 4-5 দিনে অবৈধভাবে সমুদ্রপথে মিয়ানমার থেকে এসেছিল। খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়ার পর তাদের ফেরত পাঠানোর কথা ছিল নিজ দেশে, কিন্তু গত কদিন ধরেই উত্তাল বঙ্গোপসাগর। তাই আবহাওয়া স্বাভাবিক হওয়ার পরই এই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি। শুধুমাত্র আবহাওয়া প্রতিকূল থাকায়, সমুদ্র উত্তাল থাকায়
আমরা তাদেরকে নিজ অঞ্চলে ফেরত পাঠাতে পারছি না। এদিকে গত 10 দিন আগে আকিয়াব থেকে সেন্ট মার্টিন দ্বীপে এসে বিজিবির হাতে ধরা পড়ে রফিক আমেনার পরিবার। আর সে সময়ই এক সন্তান ভূমিষ্ঠ হয় আমেনার। 10 দিনের এই সন্তান সহ সমুদ্রপথে মিয়ানমারে ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাটালিয়ন সদর দপ্তরে তাদের আপাতত আশ্রয় দিয়েছে বিজিবি। এমন সহায়তার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবারটি। গভর্নমেন্ট আরে বেশি নির্যাতন করছে, ইনশাআল্লাহ বাংলা সরকারে বেশি ভালো রাখে ইয়ানুল্লাহ বলে আমরা ধন্যবাদ দিই, বেশি দোয়া করি। যে বাচ্চাটি জন্ম নিয়েছে সেই বাচ্চাটিকে আমরা আরেকটু স্টেবল না হলে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের হেফাজতে রেখে আমরা তার লালন পালন করছি। বিজিবি বলছে গত কয়েকদিনে অনুপ্রবেশের ঘটনা কমে এলেও সীমান্তে টহল এখনো জোরদার আছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, শাহপরীর দ্বীপ, টেকনাফ। মৌসুমী ফলের মধ্যে লোভনীয় ফল লিচু। এবার এই ফলটির ফলন ভালো হলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে রাজধানীর মানুষকে স্বাদ পেতে করতে হয়েছে পকেট খালি, কারণ দাম আকাশচুম্বী। তাই মৌসুমী এই ফলটি ক্রেতাদের ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে। কিন্তু লিচু চাষিরা পাননি ন্যায্য দাম। বাগান থেকে ঢাকা পৌঁছাতে 5-6 হাত ঘুরে এই লিচুর দাম বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। অনেক বেশি। গত বছর এগুলো আমরা খাইছি 200 টাকা করে ভালো লিচুগুলি, আর এবার এগুলিতে মেডিসিন দিয়ে নিয়ে আসছে, এগুলিতে খাইতে হয় 320 টাকা, 350 টাকা। অনেক দাম, যারা নাগালের বাইরে। আমরা মধ্যবিত্ত পরিবার, খাওয়ার মতো সামর্থ্য না। এবছর বাজারে লিচুর দোকানের সামনে গেলেই শোনা যায় ক্রেতাদের এ ধরনের অভিযোগ। অথচ দিনাজপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেল এবার লিচুর উৎপাদনে কোনো সংকট ছিল না। 2000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা হেক্টর প্রতি 4 টন ছিল, আমরা সেরকমই পাচ্ছি। তবে কেন এমন দাম? উত্তরটা জানতে আমরা চলে যাই সরাসরি দিনাজপুরের মাসিমপুর ও বিরলে লিচুর বাগানে। সেখানে গাছে গাছে ভরা লিচু যেন হাতছানি দিয়ে ডাকছে রসনাবিলাসী বাঙালিকে। সংখ্যায় বেশি আছে, ফলন ভালো ছিল, রোগবালাইও কম ছিল, প্রাকৃতিক দুর্যোগও কম ছিল। এদিক দিয়ে কৃষক বা ব্যাপারী সবাই লাভবান হওয়ার কথা। দিনাজপুরের এসব বাগান থেকে রাজধানীর খুচরা বাজার পর্যন্ত ঘুরে বোঝা গেল এর রহস্য হলো হাত বদলের খেলা। এই হাত বদলের শুরু বাগান থেকে। বাগান মালিক 1 থেকে 5 বছরের জন্য কয়েক লাখ টাকার বিনিময়ে ইজারা দেন একজন ব্যবসায়ীকে। এ থেকে শুরু চক্রের। কিনেছে গাছ একজনে 2 মাস আগে, তার কিস থেকে আমি কিনছি 1000 হিসাবে, আমি 1000 কিনছি 2100 টাকা। এরপর হাজারে গড়ে 100 টাকা ভ্যান ভাড়া সহ লিচু স্থানীয় বাজারের আড়তে পৌঁছালে তার দাম এক ধাপ বেড়ে যায় নিলামে উঠে। কিন্তু সেখানেও মাঠ থেকে আসা ব্যবসায়ী আর রাজধানী থেকে আসা লিচু ব্যাপারীর মাঝে এসে দাঁড়ায় আড়তদার। 1000 লিচু বিক্রি করে দেওয়ার বিনিময়ে আমরা সেই কৃষকের কাছ থেকে খাজনা এবং আমাদের আড়তের কমিশন সহ 40 টাকা নিব। আমাদের ঘরে মাল স্টক করে প্যাকিং করবে, 1500-এর খাঁচায় আমরা 50 টাকা করে নেই। অবশেষে ঢাকার ব্যাপারী তা কিনে নেয়। আমরা 2400 টাকা 2000 টাকা কিনি। প্রায় গড়ে হাজারে 400 থেকে 500 টাকার ট্রাক ভাড়া দিয়ে এই লিচু রাজধানীর আড়তে এনে পাইকারি বিক্রির জন্য নিলামে তোলে ব্যাপারী বা তার লোকজন। আমরা জায়গা 3000 টাকাও বেচছি, সর্বনিম্ন 800-700 বেচছি হাজারে। এই নিলাম থেকে কেনা লিচু এবার আসে খুচরা বিক্রেতাদের হাতে। এখানে এসে এক এক স্থানে এক এক দোকানে দাম হয়ে যায় এক এক রকম। কোনো যৌক্তিক কারণ ছাড়াই এসব খুচরা বিক্রেতারা এক লাফে হাজারে লিচুর দাম বাড়িয়ে দেয় 1000 থেকে 2500 টাকা পর্যন্ত। 500 টাকা সব বিক্রি করতেছে। একটা সহ হচ্ছে 480 টাকা। 3000 টাকা লিচু কিনছি আমি, 4000 টাকা সব বিক্রি করি 360 টাকা। 60 টাকা বেশি। আর আপনারা টোটাল বেশি নিচ্ছেন কত? 1000-এ পুরো 1000 টাকা বেশি নিচ্ছেন। এরপর তো আমাদের খরচ আছে না, আমরা খাইতে হবে না। এভাবে হাত বদলের খেলায় মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরাত্মে একদিকে যেমন প্রকৃত চাষিরা পায় না তাদের প্রকৃত মূল্য, তেমনি ক্রেতারা পায় না পণ্যের সঠিক দাম। তাই এদের সবারই দাবি এই মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিক সরকার। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল ও বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড বিএসআরএম এর মধ্যে সিন্ডিকেট টার্ম ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান এবং বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির ফলে ইউসিবিএল এর নেতৃত্বে 16টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিএসআরএম তাদের বিএমআরই প্রকল্পের জন্য 2,785.77 মিলিয়ন টাকার সিন্ডিকেট টার্ম ঋণ সুবিধা পাবে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। শুধু ম্যামালিয়া নয়, H5N1 বার্ড ফ্লু ভাইরাস মানুষের শরীরেও ছড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। ভাইরাসটির 5 ধরনের জেনেটিক পরিবর্তনের কথা বলে একটি বিজ্ঞান জার্নালে গবেষকরা বলেছেন, জিনগত এইসব পরিবর্তনের কারণে ভাইরাসটি মহামারীর কারণ হতে পারে। প্রাকৃতিক পরিবর্তনের কারণে এই পরিবর্তন ঘটার তাত্ত্বিক সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। তবে জার্নালে প্রকাশিত তথ্যকে ব্যবহার করে জৈব অস্ত্র বানাতে সন্ত্রাসীরা তৎপর হতে পারে এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জার্নালটি নিষিদ্ধ করার চেষ্টা করে। আবারও জানাচ্ছি খেলার খবর। এবার ফুটবল। ইউরোর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অপ্রতিরোধ্য জার্মানির বিপক্ষে আজ রাত 1:15 মাঠে নামছে গ্রিস। জার্মানির নামের আগে রয়েছে পাওয়ার ফুটবলের বিশ্লেষণ। ইউরো চ্যাম্পিয়নশিপে এসে বিশ্লেষণের ব্যাখ্যা দিতে প্রথম রাউন্ড থেকেই মুলার গোমেজরা জ্বলে উঠেছে স্বরূপে। গ্রুপ পর্বে জার্মানি একমাত্র দল যারা সব ম্যাচ জিতেই পা রেখেছে কোয়ার্টারে। এই ম্যাচে ইতিহাসও রয়েছে জার্মানির পক্ষে। দু দলের 8 বারের লড়াইয়ে মোট 5টিতে জয় আর 3টি ড্র নিয়ে এগিয়ে রয়েছে জার্মানরা। তবে স্নায়ুচাপের এই ম্যাচে দানেস্ক স্টেডিয়ামে গ্রিসকে খাটো করে দেখার সুযোগ পাচ্ছে না জার্মানরা, কারণ দলটির রয়েছে 2004 ইউরোর শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার ইতিহাস। শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হারারেতে দক্ষিণ আফ্রিকাকে 3 উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী পদে পার্লামেন্টের আস্থা ভোটে জয়ী হলেন পিপিপি রাজা পারভেজ আশরাফ। নিরবচ্ছিন্ন বিদ্যুতের চাহিদা মেটাতে কুইক রেন্টালের পরিবর্তে গ্যাস ভিত্তিক প্ল্যান্ট করার পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে